হ্যালো অ্যাকশন মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ অ্যাকশন মুভি। গল্পের শুরুতে আমরা রিড রিচার আর তার ওয়াইফ স্ট্রমকে দেখতে পাই। আজকে শো রিড রিচারকে এমন একটি খুশির খবর দেয় যেটার জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল। একটি প্রেগন্যান্সি টেস্ট করার কিট বের করে সু তাকে বলে আমি প্রেগনেন্ট। কথাটি শোনার পর রিড রিচার খুশিতে একদম আত্মহারা। জড়িয়ে ধরে রিচার স্ট্রমকে বলে আজকে তুমি আমাকে পৃথিবীর সবচাইতে বড় গিফট দিয়েছ। সবই ঠিক আছে, শুধুমাত্র আমার একটি বিষয় নিয়ে চিন্তা, আমাদের বাচ্চা কি কোনো সাধারণ মানুষ হবে নাকি আমাদের মতোই সুপার পাওয়ার নিয়ে জন্মাবে। এরপরে সিনেমা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোরদের 4 বছর হওয়ার কারণে 4 বছরের সেলিব্রেশন হচ্ছিল। সেখানে আমরা জানতে পারি আজ থেকে 4 বছর আগে 4 জন মহাকাশ বিজ্ঞানী রিসার্চ করার জন্য যখন মহাকাশে যায় তখন তাদের স্পেসশিপটি একটি অদ্ভুত জিনিসের সাথে ধাক্কা খায়। এর ফলে তারা পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করার পর সামহাও তাদের ভিতরে সুপার পাওয়ার চলে আসে। এরপর থেকে তারা পৃথিবীর অনেক বড় বড় বিপদকে একসাথে মোকাবেলা করেছে। তারা 4 জন আসলে ভিন্ন ভিন্ন 4 রকমের পাওয়ার পায়। যেমন বেন নামের একজন পাথরের মতো শক্ত আর শক্তিশালী হয়ে ওঠে, আর জনি হয়ে ওঠে ফায়ার টস। সে নিজের শরীরে আগুন লাগিয়ে আগুনের পাওয়ারকে ইউজ করে আকাশে উঠতে পারে। আর রিড রিচার নিজের শরীরকে রাবারের মতো স্ট্রেচ করতে পারে। আর রিচারের ওয়াইফ স্ট্রম নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। তারা এখন তাদের এইসব স্পেশাল পাওয়ার ইউজ করে পৃথিবীর মানুষকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করে। সুপার হিরোর পাশাপাশি রিচার অনেক বড় একজন প্রফেসর, আর তার ওয়াইফ সুপার হিরোর পাশাপাশি অনেক বড় একজন পলিটিশিয়ান। পৃথিবীর সব দেশের প্রধানমন্ত্রীরা স্ট্রমের কথা গুরুত্ব সহকারে দেখে। 4 বছরে পৃথিবীর মানুষদেরকে তারা নানান বিপদের হাত থেকে বাঁচানোর কারণে সম্পূর্ণ পৃথিবী জুড়ে এখন শুধুমাত্র তাদেরই গুণগান গাওয়া হয়। বলে রাখা ভালো, এই পৃথিবী কিন্তু আমাদের মার্বেল ইউনিভার্সের মেইন পৃথিবী না। মার্বেল ইউনিভার্সে শত শত পৃথিবীর মধ্যে থাকা এই পৃথিবীর নাম হলো 828। তার মানে আমরা আজকে যা যা দেখবো সবকিছু আসলে 828 নাম্বার পৃথিবীতে হবে। সো যাই হোক, এরপরের সিনে আমরা বেন আর জনিকে দেখতে পাই। তারা দুইজন যখন ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারে গল্প করছিল ঠিক তখনই তাদের কাছে রিড রিচার আর স্ট্রম আসে। সেখানে আসার পর রিচার আর স্ট্রম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তাদেরকে এত নার্ভাস দেখে বেন বুঝে যায় এখানে যে কোনো ঝামেলা আছে। আর তাই কিছু একটা চিন্তা করে হঠাৎ করে বেন বলে ফেলে স্ট্রম তুমি কি প্রেগনেন্ট। কথাটি শোনার পর স্ট্রম বেনকে জুড়ে ধরে বলে হ্যাঁ আমি প্রেগনেন্ট, কিন্তু তুমি কিভাবে বুঝলে। জবাবে বেন তাকে বলে দেখো কিছু বিষয় লুকিয়ে রাখা যায় না। তাদের ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলিতে যে নতুন মেম্বার আসছে এটা জানার পর জনি আর বেন তো খুশিতে একদম আত্মহারা। এরপরে সিনেমা দেখতে পাই এই খুশির খবরটি তারা সম্পূর্ণ পৃথিবীর মানুষদেরকেও জানিয়ে দিয়েছে। সবাই যখন জানতে পারে ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলিতে নতুন সদস্য আসছে তখন সবাই একটি বিষয় নিয়ে আলোচনা করছিল যে রিচার আর স্ট্রমের বাচ্চাও কি তাদের মতো সুপার হিরো হবে নাকি। এই একই বিষয় নিয়ে রিচার অনেক চিন্তিত ছিল। এই জন্য রিচার স্ট্রমের পেট স্ক্যান করে জানার চেষ্টা করছিল তাদের বাচ্চার কাছেও কোনো সুপার পাওয়ার আছে নাকি। অনেকগুলো পরীক্ষা করার পরও রিচার অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। এই বিষয়টা নিয়ে রিচার যখন গবেষণা করছিল ঠিক তখনই সে মহাকাশ থেকে কিছু অদ্ভুত সিগন্যাল দেখতে পায়। এমন অদ্ভুত সিগন্যাল রিচার আগে কখনো দেখেনি। রিচার যখন সিগন্যালগুলো নিয়ে গবেষণা করছিল ঠিক তখনই তার কাছে জনি আসে। জনিকে দেখার পর রিচার তাকে বলে আমি কিছু অদ্ভুত সিগন্যাল রেকর্ড করেছি। যে ল্যাঙ্গুয়েজে সিগন্যালগুলো পৃথিবীর দিকে আসছে সেই ল্যাঙ্গুয়েজ আমি আগে কখনো শুনিনি। কথাটি শোনার পর জনি তাকে বলে হয়তো বা এটা কোনো গ্লিচ। জবাবে রিচার তাকে বলে হতে পারে এটা কোনো গ্লিচ, যাই হোক বাদ দাও, আমি তোমাকে একটা জিনিস দেখাই চলো। এই কথা বলে রিচার জনিকে তার তৈরি করা নতুন একটি ডিভাইস দেখায়। এই ডিভাইসটিকে রিচার নাম দেয় টেলিপোর্টেশন ডিভাইস। সেই ডিভাইসটির মাধ্যমে একটি ডিমকে অন্য একটি জায়গায় টেলিপোর্ট করে দেয়। ডিমটি টেলিপোর্ট করার সাথে সাথে ফ্যান্টাস্টিক ফোর বিল্ডিং এর সম্পূর্ণ পাওয়ার ডাউন হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি টেলিপোর্ট করা এই ডিভাইসটি আসলে অনেক পাওয়ার কনজিউম করে। এরপরে সিন আমরা দেখতে পাই রিচারের কথা মতো জনি সে অদ্ভুত সিগন্যালগুলোর উপর রিসার্চ করতে শুরু করেছে। জনি আসলে সেই সিগন্যালগুলোকে ডিকোড করার চেষ্টা করছিল। অন্যদিকে স্ট্রম যখন রিচারের কাছে আসছিল তখন সে দেখতে পায় রিচারের একটি রোবট তাদের বাচ্চার জন্য নতুন রুম গুছাচ্ছে। এটা দেখার পর স্ট্রম রিচারের কাছে যাওয়ার পর তাকে বলে রোবটটি দিয়ে তুমি যে কাজগুলো করাচ্ছ সেই কাজগুলো আসলে তোমার করার কথা। কথাটি শোনার পর রিচার তাকে বলে আমি তো কাজ করছি, আমি আমাদের বেবির জন্য নতুন নতুন ডিভাইস তৈরি করছি। সেই ডিভাইসগুলোর মাধ্যমে আমি আগে জানতে পারবো যে আমাদের বাচ্চার মধ্যে কোনো সুপার পাওয়ার আছে কি নাই। কথাটি শোনার পর স্ট্রম রিচার হাত নিয়ে তার পেটে রাখে। এরপর স্ট্রম তার পেটের উপরি ভাগকে ইনভিজিবল করে ফেলে। এরপর সে রিচারকে বলে দেখো আমি জানি আমার বাচ্চার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই, এই জন্য আমি বলছি শুধু শুধু উল্টাপাল্টা জিনিসপত্র আবিষ্কার করতে গিয়ে আমাদের সময় নষ্ট করো না। নিজের হাতে তার বাচ্চাকে স্পর্শ করার পর রিচার বুঝতে পারে তার বাচ্চার মধ্যে আসলে কোনো সুপার পাওয়ার নেই। সো যাই হোক, সেদিন রাতে সবাই যখন ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারে বসে গল্প করছিল তখন রিচার সবাইকে বাইরে কিছু ফিউচারিস্টিক পুলিশের গাড়ি দেখিয়ে সবাইকে বলে এই শহরের সব ক্রিমিনালদেরকে ধরার জন্য পুলিশদেরকে আমি ফ্লাইং কার দিয়েছি।
অলরেডি পুলিশ ফ্লাইং কারগুলোকে ব্যবহার করে শহরের অধিকাংশ ক্রিমিনালকেই ধরে ফেলেছে। সে যখন এইসব কথা বলছিল ঠিক তখনই তার আকাশে অনেক বড় একটি আলোর ঝলক দেখতে পায়। আকাশ থেকে যে কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটা দেখার পর জনি তার ফায়ার পাওয়ার ইউজ করে সেদিকে যেতে শুরু করে। কাছাকাছি যাওয়ার পর জনি দেখতে পায় পৃথিবীর দিকে সিলভার সার্ফার ধেয়ে আসছে। বলে রাখা ভালো, এই সিলভার সার্ফার আসলে একজন মেয়ে ছিল। জনিকে পাশ কাটিয়ে সিলভার সার্ফার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে চলে যায়। তাকে টাইম স্কোয়ারে যেতে দেখে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম সেখানে চলে যায়। সেখানে ফ্যান্টাস্টিক ফোরকে দেখার পর সিলভার সার্ফার তাদেরকে বলে, তোমরা কি এই পৃথিবীর রক্ষাকর্তা? কথাটি শোনার পর স্ট্রম তাকে বলে, হ্যাঁ আমরা এই পৃথিবীর রক্ষাকর্তা। এই কথা শোনার পর সিলভার সার্ফার তাদেরকে বলে, তাহলে ভালো করে শুনে রাখো, তোমাদের হাতে মাত্র কয়েকদিন সময় আছে, কারণ কয়েকদিন পর তোমাদের পৃথিবীকে খাওয়ার জন্য গ্যালাক্টাস এই পৃথিবীতে আসবে। তোমরা যা কিছু করো না কেন কোনোভাবে তোমরা গ্যালাক্টাসকে থামাতে পারবে না। যেটুকু সময় আছে তোমরা তোমাদের আপনজনদের সাথে কাটিয়ে নাও। এই কথা বলে সিলভার সার্ফার যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই জনি তার পিছু নেয়। তাকে ধাওয়া করতে করতে এক পর্যায়ে জনি স্পেসে চলে যায়। স্পেসে যাওয়ার পর জনি যখন সিলভার সার্ফারের সার্ফিং বোর্ড ধরে তখন সিলভার সার্ফার জনিকে অদ্ভুত একটি ল্যাঙ্গুয়েজে কিছু একটি বলে। এরপর সে জনিকে পৃথিবীর দিকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারে ফিরে আসার পর জনি দেখতে পায় রিচার এই বিষয়টা নিয়ে রিসার্চ করছে। কিছুক্ষণ গবেষণা করার পর রিচার সবাইকে বলে, সিলভার সার্ফার আমাদেরকে সত্যি কথাই বলেছে, কারণ সিলভার সার্ফারের গতিবিধি ট্র্যাক করার পর আমি এটা জানতে পেরেছি কয়েক বছরে সিলভার সার্ফার যতগুলো প্ল্যানেটের কাছে গেছে এখন তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সিলভার সার্ফার যে প্ল্যানেটের কাছে গেছে কোনো অদৃশ্য শক্তি সেই প্ল্যানেটগুলোকে খেয়ে ফেলেছে। তার মানে সে আমাদেরকে সত্যি কথাই বলেছে। মাত্র কয়েকদিনের মধ্যে গ্যালাক্টাস আমাদের পৃথিবীকে খাওয়ার জন্য আমাদের পৃথিবীর কাছে চলে আসবে। রিচার্ড যখন তাদেরকে এইসব কথা বলছিল ঠিক তখন জনি তাদেরকে বলে, গাইস তোমাদের কিছু জানা উচিত। মহাকাশে আমি যখন সিলভার সার্ফারকে ধরি তখন সে আমাকে ডিফারেন্ট একটি ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলে। সে এতটাই সুন্দরী ছিল যে আমি তার মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, এই জন্য আমি তার কথা ভালোভাবে শুনতে পারিনি। জনির এই কথা শুনে সবাই বুঝে যায় জনি আসলে এলিয়েনের প্রেমে পড়ে গেছে। তার এইসব কথা শোনার পর রিচার্ড তাকে বলে, ফালতু কথা বাদ দাও, আমাদেরকে এখন গ্যালাক্টাস আমাদের পৃথিবীর কাছে আসার আগে আমাদেরকে তার কাছে পৌঁছাতে হবে। এই জন্য আমি চাই সবাই মহাকাশে যাওয়ার জন্য প্রিপারেশন নাও। এরপরে সিন আমরা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীর মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। সেই ভাষণে রিচার্ড সবাইকে বলে, গ্যালাক্টাস আমাদের পৃথিবীর কাছে আসার আগে আমাদেরকে তার কাছে যেতে হবে। সবাই দোয়া করবেন আমরা যেন তার কাছ থেকে তাকে হারাতে পারি অথবা তাকে মানাতে পারি। এই কথা বলে তারা একটি স্পেস ক্রাফট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদেরকে বিদায় দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সেখানে অবস্থান করছিল। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে তারা মহাকাশে পৌঁছে যায়। মহাকাশে যাওয়ার পর তারা মহাকাশে থাকা তাদের বুস্টারের সাথে তাদের স্পেসশিপটিকে কানেক্ট করে। এরপর তারা বুস্টারটি ব্যবহার করে আলোর গতিতে পৌঁছে যায়। আলোর গতিতে ট্রাভেল করতে করতে তারা এমন একটি প্ল্যানেটে পৌঁছে যায় যেই প্ল্যানেটে মাত্র কয়েকদিন আগে সিলভার সার্ফার এসেছিল। প্ল্যানেটের কাছে যাওয়ার পর তারা যা দেখতে পায় সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ বিশাল বড় একটি যান্ত্রিক জিনিস সেই প্ল্যানেটটিকে আস্ত গিলে ফেলছিল। এই জিনিসটিকে আসলে সবাই গ্যালাক্টাস বলে। প্ল্যানেটটিকে খাওয়ার পর গ্যালাক্টাস ধীরে ধীরে তাদের প্লেনটিকেও নিজের দিকে টানতে শুরু করে। তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করার পর তারা কোনোভাবে সেখান থেকে পালাতে পারে না। তাদের শিপটি যখন গ্যালাক্টাসের শিপের মধ্যে থেকে বের হওয়া একটি লেজারের মধ্যে আটকে যায় তখন গ্যালাক্টাস তাদের শিপটিকে ভালোভাবে স্ক্যান করতে শুরু করে। স্ক্যান করতে করতে এক পর্যায়ে যখন গ্যালাক্টাস স্টোনের প্যাড স্ক্যান করে তখন গ্যালাক্টাস কিছুক্ষণের জন্য থেমে যায়। এরপর গ্যালাক্টাস তাদের কাছে সিলভার সার্ফারকে পাঠায়। সিলভার সার্ফার আসার পর সে রিচার্ডকে বলে, তোমাদের এখানে আসা উচিত হয়নি, গ্যালাক্টাস তোমাদের সাথে কথা বলতে চায়। এই কথা বলে সিলভার সার্ফার তাদের শিপকে গ্যালাক্টাসের জাহাজের ভিতরে নিয়ে যায়। সে শিপের মধ্যে যাওয়ার পর ফ্যান্টাস্টিক ফোরের জাহাজকে আসলে একটি ক্ষুদ্র চালের দানার মতো দেখাচ্ছিল। ভিতরে যাওয়ার পর সিলভার সার্ফার তাদেরকে যখন গ্যালাক্টাসের কাছে নিয়ে যাচ্ছিল তখন রিচার্ড তার কাছে জানতে চায় গ্যালাক্টাস প্ল্যানেট কেন খায়। জবাবে সিলভার সার্ফার তাকে বলে, তোমরা যেমন বেঁচে থাকার জন্য খাবার খাও ঠিক তেমনই গ্যালাক্টাসকেও বেঁচে থাকার জন্য প্ল্যানেট খেতে হয়। কথাটি শোনার পর জনি সিলভার সার্ফারের কাছে এসে তাকে বলে, তুমি কালকে পৃথিবী থেকে ফেরার সময় আমাকে কি বলেছিলে? জবাবে সিলভার সার্ফার তাকে আবারও ঠিক একই ভাষায় কিছু একটা বলে। এরপর সিলভার সার্ফার তাকে বলে, এটার মানে হলো আমি তোমাকে বলেছিলাম তোমাদের কাছে যতটুকু সময় আছে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে কাটাও। যাই হোক, কথা বলতে বলতে তারা ফাইনালি গ্যালাক্টাসের কাছে পৌঁছে যায়। তাদেরকে সেখানে দেখে গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোরকে বলে, তোমরা কি এখানে ভিক্ষা চাইতে আসছো? যদি তোমরা তোমাদের পৃথিবীকে বাঁচাতে ভিক্ষা চাইতে আসো তাহলে আগে বলে দে আমি কাউকে ভিক্ষা দেই না। কথাটি শোনার পর রিচার্ড তাকে বলে, আপনি যা বলবেন আমরা তা করতে রাজি আছি, কিন্তু আমাদের পৃথিবীকে ছেড়ে দিন। কথাটি শোনার পর গ্যালাক্টাস রিচার্ডকে বলে, দেখো আমি যদি একবার ঠিক করে আমি এই প্ল্যানেটকে খাবো তাহলে আমি সেই প্ল্যানেটকে খেয়ে ছাড়ি। এখন তোমাদের হাতে তোমাদের প্ল্যানেটকে বাঁচানোর একটি উপায় আছে।
তোমরা যদি তোমাদের নবজাতক বাচ্চাটিকে আমার হাতে তুলে দাও তাহলে আমি তোমাদের প্ল্যানেটকে ছেড়ে দেব। তোমার ওয়াইফ হয়তোবা জানে না যে সে আসলে কি জন্ম দিতে যাচ্ছে। তোমাদের বাচ্চাটি এতটাই পাওয়ারফুল হবে যে ইউনিভার্সের সম্পূর্ণ শক্তি একত্র করলেও তোমার বাচ্চার সমান হবে না। আমি আমার 10 বিলিয়ন বছর লাইফে কখনো এত পাওয়ারফুল কোনো জিনিস দেখিনি। তোমার বাচ্চাকে আমি আমার জায়গায় বসিয়ে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাই। কথাটি শোনার পর রিচার্ড তাকে বলে, আমি কোনোদিন আমার বাচ্চাকে তোমার মতো একজন মনস্টার হতে দেব না। এই কথা বলে রিচার্ড পুরো টিম নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। জনি যখন গ্যালাক্টাসকে মারার চেষ্টা করছিল এই সুযোগে রিচার্ড তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। গ্যালাক্টাস এতটাই পাওয়ারফুল ছিল যে জনি তার সাথে পেরে ওঠে না। অবস্থা বেগতিক দেখে তারা সবাই যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে সিলভার সার্ফার চলে আসে। সিলভার সার্ফার এতটাই পাওয়ারফুল ছিল যে সে একাই রিচার্ড, জনি আর ব্যানকে মারতে শুরু করে। এটা দেখার পর স্ট্রম সিলভার সার্ফারকে ধরে লাভার মধ্যে ফেলে দেয়। এরপর তারা সবাই দৌড়ে গিয়ে শিপে উঠে পড়ে। যখনই তারা তাদের শিপটিকে স্টার্ট করে সেখান থেকে চলে যাবে ঠিক তখনই লাভা থেকে বের হয়ে সিলভার সার্ফার তাদের দিকে আসতে শুরু করে। এটা দেখার পর ব্যান তাড়াহুড়ো করে শিপটিকে তাদের বুস্টারের দিকে নিয়ে যেতে শুরু করে। বুস্টারের সাথে কানেক্ট করে যখনই তারা শিপটি নিয়ে আলোর বেগে পালাবে ঠিক তখনই সেখানে সিলভার সার্ফার চলে আসে। সিলভার সার্ফার স্ট্রমের পেট থেকে তার বাচ্চাকে প্রায় ছিনিয়ে নিয়েছিল, কিন্তু ঠিক তার আগ মুহূর্তে ব্যান তাদের শিপটিকে আলোর গতিতে চালাতে শুরু করে। আলোর গতিতে যাওয়ার পর তারা ভেবে নেয় হয়তো এখন সিলভার সার্ফার আর তাদের ফলো করতে পারবে না, কিন্তু তারা যে আসলে কতটা ভুল তা তারা কয়েক সেকেন্ডের মধ্যে টের পেয়ে যায়, কারণ সিলভার সার্ফার আলোর গতিতে তাদেরকে ধাওয়া করতে শুরু করে। এটা দেখার পর স্ট্রম জনিকে বলে, আমি চাই তুমি সিলভার সার্ফারকে মেরে ফেলো। স্ট্রমের কথা মতো জনিও সিলভার সার্ফারকে মারার জন্য তার দিকে বিম ছুড়তে শুরু করে, কিন্তু শত চেষ্টা করার পরও তারা কোনোভাবে সিলভার সার্ফারের হাত থেকে তাদের পিছু ছাড়াতে পারছিল না। এটা দেখার পর রিচার্ড ব্যানকে বলে, আমি চাই আমাদের জাহাজটিকে তুমি একটি ব্ল্যাক হোলের কাছে নিয়ে যাও। রিচার্ডের কথা মতো ব্যান তখন তাদের জাহাজটিকে একটি ব্ল্যাক হোলের কাছে নিয়ে যায়। ব্ল্যাক হোলের কাছে যাওয়ার পর তারা তাদের শিপটিকে ধীরে ধীরে ব্ল্যাক হোলের ভিতরের দিকে নিয়ে যেতে শুরু করে। তাদেরকে ফলো করতে করতে সিলভার সার্ফারও ব্ল্যাক হোলের দিকে যেতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পর রিচার্ড স্ট্রমকে বলে, আমি চাই তুমি আমাদের শিপটিকে অদৃশ্য করে ফেলো। রিচার্ডের কথা মতো স্ট্রম যখন তাদের শিপটিকে অদৃশ্য করে ফেলে তখন সিলভার সার্ফার মনে করে তারা হয়তো ব্ল্যাক হোলের ভিতরে চলে গেছে। এই জন্যই সিলভার সার্ফারও ব্ল্যাক হোলের ভিতরে চলে যায়। সিলভার সার্ফার ব্ল্যাক হোলের ভিতরে চলে যাওয়ার পর স্ট্রম তাদের শিপকে আবারও নর্মাল অবস্থায় নিয়ে আসে। স্ট্রম আসলে শিপটিকে অদৃশ্য করতে গিয়ে এতটাই পাওয়ার খরচ করে ফেলেছিল যে এর ফলে স্ট্রমের এখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে স্ট্রম ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। স্ট্রম তার ছেলের নাম দেয় ফ্র্যাঙ্কলিন। এরপর তারা তাদের সন্তানকে সাথে নিয়ে তাদের পৃথিবীতে ফিরে যায়। তাদেরকে পৃথিবীতে ফিরে আসতে দেখে তো পৃথিবীর সব মানুষের মধ্যে হৈ হুল্লোড় লেগে যায়। তার উপর ফ্যান্টাস্টিক ফোরের সাথে তারা নতুন সদস্যকেও দেখতে পায়। তারা যখন ফ্যান্টাস্টিক ফোর পরিবারে নতুন সদস্যকে দেখে আনন্দ উল্লাস করছিল তখন রিচার্ড তাদেরকে এমন একটি সংবাদ দেয়, সেই সংবাদটি শোনার পর তাদের আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হয় না। পৃথিবীতে ফেরার পর রিচার্ড সবাইকে বলে, আমার কাছে একটি খারাপ খবর আছে। আমরা গ্যালাক্টাসের সাথে নেগোসিয়েশন করার জন্য যখন সেখানে যাই সে আমাদেরকে বলে আমাদের পৃথিবীকে সে শুধুমাত্র একটি উপায়ে ছেড়ে দিতে পারে। আমি যদি আমার বাচ্চাকে তাকে দিয়ে দেই তাহলে সে আমাদের পৃথিবীকে ছেড়ে দেবে। কথাটি শোনার পর অবশ্যই আমি তাকে না করে দিয়েছি। এই জন্য গ্যালাক্টাস এখন আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে। রিচার্ড এই কথা শোনার পর পৃথিবীর সব মানুষ তো অনেক ভয় পেয়ে যায়। এরপরের সিনে আমরা সিলভার সার্ফারকে দেখতে পাই। সে তখন গ্যালাক্টাসের কাছে গিয়ে বলে, আই এম সরি, আমি তাদেরকে ধরতে পারিনি। কথাটি শোনার পর গ্যালাক্টাস তাকে বলে, যে কোনো মূল্যে হোক সে ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে পৃথিবীতে রিচার্ড এত বড় বিপদটিকে কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যাপারে রিসার্চ করছিল। রিচার্ড অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কোনো হাল বের করতে পারছিল না। অন্যদিকে জনি সিলভার সার্ফারে সে ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করছিল। ঠিক তখনই সেখানে স্ট্রম আসে। স্ট্রমকে দেখার পর জনি তার মাথায় তার হেলমেট পরিয়ে দেয়। এরপর জনি সিলভার সার্ফারের বলা সেই অদ্ভুত ল্যাঙ্গুয়েজ স্ট্রমকে শোনায়। কোনোভাবে জনি আসলে সেই ল্যাঙ্গুয়েজটিকে ডিকোড করতে পেরেছিল। ল্যাঙ্গুয়েজটিকে ডিকোড করার পর জনি বুঝতে পারে সিলভার সার্ফার তাকে বলছিল বাচ্চাটিকে নিয়ে দূরে কোথাও চলে যাও। স্ট্রমকে এইটুকু কথা শোনানোর পর জনি তাকে বলে, তুমি হয়তো জানো না কিছুদিন আগে রিচার্ড একটি অদ্ভুত টাইপের সিগন্যাল রিসিভ করেছিল। সেই সিগন্যালও আসলে একই ভাষায় কোড কোথাও একটা পাঠানো হয়েছিল। তার মানে সিলভার সার্ফারই আসলে সেই সিগন্যালটিকে কোথাও একটা পাঠাচ্ছিল। একবার যদি আমি তার সেই ল্যাঙ্গুয়েজকে ডিকোড করতে পারি তাহলে আমি তার ব্যাপারে সব জানতে পারবো। এরপর সিনেমা দেখতে পাই পৃথিবীর সব দেশের প্রেসিডেন্ট মিলে একটি মিটিং এ বসেছে। সেখানে তারা সবাই বলছিল একজনের জীবনের বিনিময়ে যদি সম্পূর্ণ পৃথিবী বেঁচে যায় তাহলে খারাপ কি। তারা আসলে রিচার্ডকে গ্যালাক্টাসকে তাদের ছেলেকে দিয়ে দিতে বলছিল। এই নিউজটা টিভিতে দেখার পর স্ট্রম তো রেগে মেগে একদম ফায়ার। সেদিন রাত্রে জনি আর ব্যান চিৎকার চেঁচামেচি শব্দ শোনার পর বাইরে তাকানোর পর দেখতে পায় হাজার হাজার মানুষ তাদের বিল্ডিং এর সামনে এসে আন্দোলন করছে। সবাই একই কথা বলছে স্ট্রম আর রিচার্ড জন্য তাদের ছেলেকে গ্যালাক্টাসের হাতে তুলে দেয়। এইসব দেখার পর রিচার্ড তাদের চারজনকে নিয়ে একটি মিটিং এ বসে।
মিটিং এ বসার পর রিচার্ড সবাইকে বলে আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি, আমাদের হাতে শুধুমাত্র একটি উপায় আছে। একটি উপায়ের কথা শুনে স্ট্রম তাকে বলে আমি জানি তুমি কি বলতে চাচ্ছ, তুমি যাই বলো না কেন আমি কোনোদিন আমার ছেলেকে গ্যালাক্টাসের হাতে তুলে দেব না। কথাটি শোনার পর রিচার্ড তাকে বলে দেখো ব্যাপারটা এমন না, আমি আমার ছেলেকে তার হাতে তুলে দেব না। এই কথা বলে স্ট্রম সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই স্ট্রম তার বাচ্চাকে কোলে নিয়ে নিচে চলে আসে। নিচে আসার পর স্ট্রম সবাইকে বলে দেখুন আপনাদেরকে বাঁচানোর জন্য এখন পর্যন্ত আমরা অনেক কিছুই করেছি, কিন্তু তার বিনিময়ে প্রতিদান হিসেবে আপনারা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। কোনো মা কি চায় তার ছেলেকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলতে? মানছি গ্যালাক্টাস অনেক শক্তিশালী, আমি যদি তাকে আমার ছেলে দিয়েও দিই তারপরও সে আমাদের পৃথিবীকে ছাড়বে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি সবাইকে বলতে চাই যা হবে দেখা যাবে, আমরা সবাই মিলে একসাথে তার সাথে ফাইট করব। হয়তো আমরা সবাই একসাথে বেঁচে থাকবো, নয়তো আমরা সবাই একসাথে মারা যাব। স্ট্রমের মুখ থেকে এসব কথা শোনার পর মানুষের চোখ খুলে যায়। এইসব কথা বলে ভিতরে আসার পর রিচার্ড তাকে বলে তোমার কথা শুনে আমার মাথায় একটি আইডিয়া আসছে। তুমি তো জানোই কিছুদিন আগে আমি টেলিপোর্ট করা একটি ডিভাইস আবিষ্কার করেছি। সেই ডিভাইসটির মাধ্যমে আমি একটি ডিমকে আরেকটি জায়গায় টেলিপোর্ট করতে পেরেছিলাম। সে একই মেথড ইউজ করে কোনোভাবে যদি আমি আমাদের পৃথিবীকে টেলিপোর্ট করতে পারি তাহলে গ্যালাক্টাস কয়েক মিলিয়ন বছর আমাদের পৃথিবীকে খুঁজে পাবে না। আমরা যদি পৃথিবীর বিভিন্ন শহর অনেক বড় বড় কিছু অ্যান্টিনার তৈরি করি, এরপর সবগুলো অ্যান্টিনারকে যদি আমরা একসাথে কানেক্ট করে দেই তাহলে আমরা খুব সহজে আমাদের পৃথিবীকেও টেলিপোর্ট করতে পারবো। কিন্তু প্রবলেম হলো একটি, এই কাজটি করতে আমাদের অনেক পাওয়ারের প্রয়োজন হবে। কোনোভাবে যদি আমরা পৃথিবীর সব পাওয়ারকে একত্র করতে পারি তাহলে আমি এই কাজটি করতে পারবো। কথাটি শোনার পর স্ট্রম পৃথিবীর সব দেশের প্রধানমন্ত্রীদের সাথে একটি মিটিং এ বসে। এরপর স্ট্রম সবাইকে বলে পৃথিবীকে বাঁচাতে আমাদের এখন সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। আমি চাই কয়েকদিনের মধ্যে আপনারা পৃথিবীর সব ইলেকট্রিসিটিকে একটি জায়গায় কালেক্ট করুন। এর পাশাপাশি রিচারের কথা মতো পৃথিবীর বিভিন্ন শহরে কিছু টাওয়ার তৈরি করুন, যাতে করে আমাদের পৃথিবীকে আমরা অন্য কোনো সোলার সিস্টেমে টেলিপোর্ট করতে পারি। স্ট্রমের এসব কথা শোনার পর সম্পূর্ণ পৃথিবী জুড়ে মহা কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। সবকিছু কমপ্লিট হওয়ার পর ফাইনালি পৃথিবীকে টেলিপোর্ট করার দিন চলে আসে। সেদিন রিচারের কথা মতো পৃথিবীর সবাই তাদের ইলেকট্রিসিটি পাওয়ার অফ করে দেয়। ততক্ষণে গ্যালাক্টাস আমাদের চাঁদের কাছাকাছি চলে আসছে। ঠিক তখনই জনি সিলভার সার্ফারের সেই স্পেশাল ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলে। অন্যদিকে রিচার্ড পৃথিবীকে টেলিপোর্ট করার প্রিপারেশন নিচ্ছিল। টেলিপোর্ট করতে তারা পৃথিবীর বিভিন্ন শহরের অ্যান্টিনারগুলোকে ধীরে ধীরে অ্যাক্টিভ করতে শুরু করে। সবগুলো অ্যান্টিনার যখন অ্যাক্টিভ হচ্ছিল ঠিক তখনই তারা দেখতে পায় একটি ওয়ার্নিং শো হচ্ছে। কোন এক কারণে একের পর এক অ্যান্টিনা অকার্যকর হয়ে যাচ্ছিল। এটা দেখার পর জনি সেদিকে যেতে শুরু করে। তখন আমরা দেখতে পাই সিলভার সার্ফার আসলে অ্যান্টিনারগুলোকে ভেঙে ফেলছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিলভার সার্ফার দেখতে দেখতে একটি অ্যান্টিনার বাদে সবগুলো অ্যান্টিনারকে ভেঙে ফেলে। শেষ অ্যান্টিনারটিকেও যখন সিলভার সার্ফার ভাঙতে যায় ঠিক তখনই সেখানে জনি চলে আসে। জনি তাকে অনেক লাউড বক্সের মধ্যে একটি সাউন্ড শোনায়। শব্দটি শোনার পরই সিলভার সার্ফার থেমে যায়। জনি আসলে সিলভার সার্ফারের ভাষাকে ডিকোড করে তাকে শোনাচ্ছিল। সিলভার সার্ফার আসলে নিজের পৃথিবীর দিকে নিজের ভাষায় কিছু মেসেজ পাঠিয়েছিল। জনি যখন সেই মেসেজগুলোকে ইংলিশে তাকে শোনায় তখন সিলভার সার্ফার তাকে বলে তুমি এটা কিভাবে করলে। জবাবে জনি তাকে বলে আমি তোমার ব্যাপারে আরো অনেক কিছুই জেনে গেছি। তুমি তোমার প্ল্যানেটের অনেক বড় একজন বিজ্ঞানী ছিলে। গ্যালাক্টাস যখন তোমার প্ল্যানেটকে খেতে যায় তখন তুমি গ্যালাক্টাসের সাথে একটি ডিল করো। ডিল অনুযায়ী তুমি গ্যালাক্টাসকে খাওয়ার জন্য বিভিন্ন প্ল্যানেট খুঁজে বের করে দাও। এর বিনিময়ে গ্যালাক্টাস তোমার প্ল্যানেটকে খায় না। কিন্তু তুমি তো জানোই শুধুমাত্র তোমার প্ল্যানেটে মানুষ বসবাস করে না। তুমি গ্যালাক্টাসকে খাওয়ার জন্য যেসব প্ল্যানেট দেখিয়ে দাও সব প্ল্যানেটে মানুষ বসবাস করে। এই কথা বলে জনি সেই সব প্ল্যানেটের মানুষের চিৎকার সিলভার সার্ফারকে শোনায়। তার কারণে যত মানুষ মারা গেছে এই চিৎকার শোনার পর সিলভার সার্ফার সেখান থেকে পালাতে শুরু করে। তার পিছু পিছু জনি স্পেসে চলে আসে। সেখান থেকে যাওয়ার আগে সিলভার সার্ফার জনিকে বলে তুমি এই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি চাইলেও এখন গ্যালাক্টাসকে থামাতে পারবো না। এই কথা বলে চলে যাওয়ার পর জনি ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারে ফিরে আসে। জনিকে দেখার পর রিচার্ড জনিকে বলে সবকিছু শেষ হয়ে গেছে, এখন আর কোনোভাবে আমরা গ্যালাক্টাসকে থামাতে পারবো না। এই কথা বলে রিচার্ড তার ছেলের দিকে তাকায়। তার ছেলেকে দেখার পর রিচার্ডের মাথায় নতুন একটি আইডিয়া আসে। সে বলে যেহেতু আমাদের কাছে এখন একটি অ্যান্টিনার বেঁচে আছে, আমরা যদি কোনোভাবে গ্যালাক্টাসকে আমাদের পৃথিবীতে আনতে পারি তাহলে সেই অ্যান্টিনারটিকে ইউজ করে গ্যালাক্টাসকে আমরা অনেক দূরে কোথাও টেলিপোর্ট করে দিতে পারবো। যদি আমরা গ্যালাক্টাসকে 30 সেকেন্ডের চাইতে বেশি এই টাওয়ারের মাঝখানে রাখতে পারি তাহলে সে কোনোভাবে আর এখান থেকে ফিরে যেতে পারবে না। কিন্তু প্রবলেম হলো একটাই, আমরা কিভাবে গ্যালাক্টাসকে পৃথিবীতে নিয়ে আসবো। এইসব কথা শোনার পর স্ট্রম তাকে বলে আমরা একটি উপায় গ্যালাক্টাসকে পৃথিবীতে আনতে পারি। যদি আমরা আমাদের বাচ্চাকে টুপ হিসাবে ব্যবহার করি তাহলে গ্যালাক্টাস আমাদের পৃথিবীতে আসবে। যখনই গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে নিতে পৃথিবীতে আসবে তখনই আমরা তাকে টেলিপোর্ট করে ফেলবো।
তাদের মাথায় প্ল্যানটি আসার পর তারা নিউ ইয়র্কে সব মানুষদেরকে সাবওয়ে স্টেশনে পাঠিয়ে দেয়। সব মানুষকে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশনে পাঠানোর পর তারা তাদের বাচ্চাকে নিয়ে টাইম স্কোয়ারে চলে যায়। এরপর তারা ফ্র্যাঙ্কলিনকে সেই টাওয়ারের মাঝখানে রেখে দেয়। ততক্ষণে গ্যালাক্টাস পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসছে। দূর থেকে স্ক্যান করার পর গ্যালাক্টাস যখন ফ্র্যাঙ্কলিনকে নিচে দেখতে পায় তখন গ্যালাক্টাস তার শিপ ছেড়ে পৃথিবীতে নেমে আসে। নিউ ইয়র্কে নামার পর গ্যালাক্টাস নিউ ইয়র্কের মাটি শুখে। এরপর গ্যালাক্টাস স্ক্যান করে ধীরে ধীরে ফ্র্যাঙ্কলিনের দিকে এগোতে শুরু করে। গ্যালাক্টাস যখন ফ্র্যাঙ্কলিনের অনেক কাছাকাছি পৌঁছে যায় ঠিক তখনই ফ্যান্টাস্টিক ফোর তার উপর আক্রমণ করে বসে। জনি গ্যালাক্টাসের চোখে আগুন ছুড়ে কিছুক্ষণের জন্য তাকে অন্ধ করে দেয়। এরপর জনি ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে সেখানে নকল একটি বাচ্চা রেখে দেয়। ফ্র্যাঙ্কলিনকে সেখান থেকে নিয়ে গিয়ে তারা ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারে রেখে আসে। নকল বাচ্চাটিকে নেওয়ার জন্য ধীরে ধীরে যখন গ্যালাক্টাস সেই টাওয়ারের অনেক কাছাকাছি চলে আসে তখন গ্যালাক্টাস টাওয়ারটিকে দেখে বোঝা যায় এখানে যে কোনো ঝামেলা আছে। এই জন্য গ্যালাক্টাস টাওয়ারের ভিতরে না গিয়ে সে আশেপাশে ভালোভাবে স্ক্যান করতে শুরু করে। তখন গ্যালাক্টাস দেখতে পায় ফ্র্যাঙ্কলিন আসলে ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারের মধ্যে আছে। তাকে আসলে এখানে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। এটা বোঝার পর গ্যালাক্টাস ধীরে ধীরে ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারের দিকে এগোতে শুরু করে। এটা দেখার পর ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম মিলে তাকে থামানোর চেষ্টা করতে থাকে। বেন যখন তাকে থামাতে তার দিকে একটি ক্রেন ছুঁড়ে মারে তখন গ্যালাক্টাস বেনকে ছুঁড়ে একদম স্পেসে পাঠিয়ে দেয়। জনি যখন বেনকে আনতে স্পেসের দিকে যাচ্ছিল ঠিক তখনই রিচার্ড গ্যালাক্টাসকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু গ্যালাক্টাস এতটাই পাওয়ারফুল যে রিচার্ড তার সামনে দাঁড়াতেই পারে না। সে রিচার্ডকে ধরে মাঝখান থেকে চুইংগামের মতো প্রায় ছিঁড়েই ফেলেছিল। ঠিক তখনই জনি বেনকে সাথে নিয়ে সোজা গ্যালাক্টাসের উপরে এসে হিট করে। কিন্তু এতেও গ্যালাক্টাসের একটি চুলও পাকা হয় না। সে তখন ধীরে ধীরে ফ্যান্টাস্টিক ফোর টাওয়ারের দিকে এগিয়ে যায়। টাওয়ারের কাছে যাওয়ার পর টাওয়ার থেকে গ্যালাক্টাস যখন ফ্র্যাঙ্কলিনকে বের করে নিয়ে আসে তখন সে ছোট্ট ফ্র্যাঙ্কলিনকে বলে আজকের দিনটির জন্য আমি 10 বিলিয়ন বছর ধরে অপেক্ষা করছি। ফাইনালি আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে চলেছি। এই কথা বলে গ্যালাক্টাস যখন ফ্র্যাঙ্কলিনকে নিয়ে সেখান থেকে চলে যাবে ঠিক তখনই আমরা একজন মা যে নিজের বাচ্চাকে বাঁচাতে কি কি করতে পারে সেটা দেখতে পারি। রিচার্ড, জনি আর বেন তিনজনে মিলে যে কাজটি করতে পারেনি স্ট্রম একাই সেই কাজটি করে। সে তার সুপার পাওয়ার ইউজ করে গ্যালাক্টাসকে ধরে ধীরে ধীরে সেই টাওয়ারের দিকে নিতে শুরু করে। স্ট্রমকে দেখে তখন মনে হচ্ছিল ইউনিভার্সের সব শক্তি তার ভিতরে চলে আসছে। সে যখন গ্যালাক্টাসকে ধরে টাওয়ারের মধ্যে নিয়ে যায় সাথে সাথে জিমি টাওয়ারটিকে অন করে ফেলে। ধীরে ধীরে গ্যালাক্টাস যখন পোর্টালের ভিতর চলে যাচ্ছিল ঠিক তখনই রিচার্ড তার হাত থেকে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আসে। এটা দেখার পর স্টোন তার সব পাওয়ার ইউজ করে গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে সে পোর্টালের মধ্যে ফেলে দেয়। সবাই তখন মনে করে ফাইনালি হয়তোবা গ্যালাক্টাস এখান থেকে চলে গেছে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করে গ্যালাক্টাস সে পোর্টাল থেকে ধীরে ধীরে বের হতে শুরু করে। এটা দেখার পর জনি নিজেকে স্যাক্রিফাইস করতে যখনই গ্যালাক্টাসের দিকে ধেয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে সিলভার সার্ফার এসে জনিকে ধাক্কা মেরে গ্যালাক্টাসকে সাথে নিয়ে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়। এত কষ্টের পর ফাইনালি তারা সেখান থেকে গ্যালাক্টাসকে অন্য কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে। গ্যালাক্টাস চলে যাওয়ার পর তারা দৌড়ে সবাই স্ট্রমের কাছে আসে। সেখানে আসার পর রিচার্ড স্ট্রমকে জাগানোর চেষ্টা করতে শুরু করে। অনেক চেষ্টা করার পর রিচার্ড স্ট্রমকে বাঁচাতে পারে না। ছোট্ট ফ্র্যাঙ্কলিন যখন দেখতে পায় তার মা মারা গেছে তখন সে অনেক কান্না করতে শুরু করে। তাকে কান্না করতে দেখে রিচার্ড তার মার বুকের উপর তাকে বসিয়ে দেয়। সেখানে বসে কান্না করতে করতে ফ্র্যাঙ্কলিন এমন কিছু একটা করে সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না, কারণ সামহাও ফ্র্যাঙ্কলিন তার পাওয়ার ইউজ করে তার মৃত মাকে জীবিত করে ফেলে। এরপরে সিনে আমরা দেখতে পাই তাদের নাম ফ্যান্টাস্টিক ফোর পরিবর্তন করে ফ্যান্টাস্টিক 5 রাখা হয়েছে। ফ্র্যাঙ্কলিনের জন্য তারা নতুন ফ্যান্টাস্টিক কস্টিউম ডিজাইন করে। এরপর তারা 5 জন মিলে পৃথিবীকে অন্য কোনো নতুন বিপদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পার্ট 2 আসার ইঙ্গিত দিয়ে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।